নমস্কার, রবিবার সান্ধ্যবাসরে আমি প্রবীর বিশ্বাস সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন অনুষ্ঠান প্রার্থীর মুখোমুখি। এই অনুষ্ঠানে আমরা প্রতি রবিবার চেষ্টা করব কোনো না কোনো প্রার্থীর সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে। আজকে যেমন আমরা পেয়ে গিয়েছি ডোমজুড়ের প্রার্থী, আপনাদের সকলের পরিচিত মুখ, এনকে ডিজিটালে আগে বহুবার এসেছেন, তিনি হচ্ছেন তাপস মাইতি। তাপস, এনকে ডিজিটালে আরও একবার স্বাগত। নমস্কার। তাপস, প্রথমেই বলো, এই যে দল তোমাকে প্রার্থী করলো, কেমন লাগছে? এটা অবশ্যই ভালো লাগার বিষয়। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা করেছেন। এটা অবশ্যই আনন্দের একজন দলীয় কর্মী হিসাবে। আনন্দ তো বটে, একটু কি খারাপ লাগছে না যে অনেক কাজ বাকি রয়ে গেছে, আগামী 5 বছরে অনেক কাজ করতে হবে? এর জন্য কি খারাপ লাগছে না? ডোমজুড়ে তো সেইভাবে মানে যে উন্নয়নটা হওয়ার কথা ছিল, রাস্তাঘাট বলো, অন্যান্য বিষয় বলো, বেশ কিছু উন্নয়ন হলো, এখনো কিন্তু অনেক জায়গায় রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থায় আছে। খারাপ লাগছে না। আগামী দিনে এটাই আমাকে শপথ নিতে হবে। আমার ভেতরে আগুনটা জ্বলছে যে বাকি যে কাজগুলো আছে সেগুলোকে সম্পন্ন করতে হবে, মানুষের চাহিদাটা পূরণ করতে হবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এতটাই আস্থাশীল, সেটা পূরণ করতে পারবো, সক্ষম হব, সেই ভরসা তো নিশ্চিতভাবে দলনেত্রী আমার উপর রেখেছেন। না, আমরাও পেয়েছি, আমরা সমীক্ষা করতে গিয়েছি তোমার ওখানে, সমীক্ষায় আমরাও তোমার সম্বন্ধে সমীক্ষা করে যেটা পেয়েছি, নিশ্চিত জয় হচ্ছে তোমার। আমার মনে হচ্ছে কোনোভাবে, এটা আমি তোমার সাথে আলোচনা করছি, যে কোনোভাবে কি ডোমজুর আসনটা বিজেপি উপহার দিয়ে দিল তৃণমূলকে? না, এরকম বিষয় নয়। ডোমজুড়ের সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও ধারালো হয়েছে। সেই ধারালো সংগঠনের কাছে বিজেপি কিছুই নয়। কিন্তু ডোমজুড়ে একটা বামেদের মানে একটা ভোট ছিল, পদ্মনদী ধর থেকে শুরু করে মানে বহুদিন পর্যন্ত বামেরা কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রেখেছিল। হঠাৎ বামেদের এই শূন্যতা কেন? আপনি 16 সালের ইলেকশনের পর কোথাও বামেদের ভোট, তার পরবর্তী ক্ষেত্রে 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা, কোথাও দেখেছেন বামেদের ভোট? বামেদের সমস্ত ভোটটা তো বিজেপির দিকে তারা পৌঁছে দিয়েছে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে বামেরা আবার নিজেদের ভোট ফিরে পেতে চাইছে। ডোমজুড়েও আমরা গিয়ে দেখেছি যে বামেদের একটা অংশ তারা চাইছে যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল, তার অন্তত 3-4% হলো তাদের কাছে ফিরে আসুক, সম্মান রক্ষার মতন একটা জায়গা তারা পাক। এটা কিন্তু ডোমজুড়েও চাইছে। এতে কি তোমার সুবিধা হবে? দেখুন, ডোমজুড়ে সিপিএম বা বিজেপি কাউকে আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত প্রচারে নেবে। আর বিজেপি কি চাইলো বা সিপিএম কি চাইলো, তাতে কিছু যায় আসে না। প্রার্থী ঘোষণার পর থেকে ডোমজুড়ের মানুষ উৎসব করছে এবং আমি বিশ্বাস করি এইবারের নির্বাচন হবে ডোমজুড়ের বুকে উৎসবের মেজাজে। হাজার হাজার কর্মী সমর্থক নেমেছে এখনো পর্যন্ত। আমি প্রার্থী ঘোষণা হওয়ার পর আমার সাথে 15টা অঞ্চল থেকে খুব কম করে হলেও 50,000 কর্মী আমার সাথে মিলিত হতে এসেছে। না, আমি কিন্তু তোমার কর্মী সভা দেখেছি, মানে সেটা জনসভা না কর্মী সভা আমি ঠিক বুঝে উঠতে পারিনি। মানুষের আবেগ আছে, মানুষের উচ্ছ্বাস, আবেগ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এতটাই আবেগ, কারণ বাংলা বিরোধী শক্তিটাকে যদি আমরা বাংলা থেকে বিতাড়িত করতে না পারি, সমূহ বিপদ। এটা বাংলার প্রতিটি নাগরিক আজকে বুঝতে পারছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই উচ্ছ্বাস। তুমি বলছো যে তোমার থেকেও বেশি মানে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়াফুল প্রতীকটি ছাড়া আমাদের কি কোনো মূল্য আছে? আমি একটা প্রশ্ন করি, তোমার ওখানে বেশ কিছু সংখ্যালঘু অঞ্চল আছে, সংখ্যালঘুদের মধ্যে কেমন সাড়া দেখছো? ভীষণ রকম। আমি গতকাল ঈদে সারাদিন মানুষের সাথে মিলিত হয়েছি। সকাল 7:30 থেকে শুরু করে রাত্রি 11টা পর্যন্ত আমি ঈদের বিভিন্ন জায়গায় মিলিত হয়েছি। অভূতপূর্ব সাড়া। মানুষ কীভাবে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের সমর্থন, শুভেচ্ছা জানাচ্ছেন ঈদের দিন, সেটা লক্ষ্য করেছি। এবং তারা তো নিশ্চিত তৃণমূল কংগ্রেসের তাদের 100% ভোট দেবেন। আর হিন্দুদের? হিন্দুদের মধ্যে দেখুন, সম্প্রদায়গতভাবে বললেন, আপনি মুসলিম সম্প্রদায়ের কথা বললেন বলে, হিন্দুরাও একই রকমভাবে। আমি তো বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, বিভিন্ন অঞ্চলে সমস্ত জায়গায়। গতকাল যেমন আমি ঈদের অনুষ্ঠান করেছি, আমার কালী পূজাতেও গেছি, একই রকম।
মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে। না, আমরা এটা বলতে পারি, দেখো আমরা তো সারা বছর সমীক্ষা করি, আমরা সারা রাজ্য জুড়ে সমীক্ষা করছি। গত নির্বাচনেও আমরা দেখেছিলাম হিন্দুদের মধ্যে একটা বিজেপিকে ভোট দেওয়ার প্রবণতা। এবার কিন্তু রাজ্যের কোথাও এই প্রবণতাটা আমরা পাইনি যে হিন্দু মানেই সে বিজেপিকে ভোট দেবে, এমনটা কিন্তু নয়। মানে হিন্দুদের একটা অংশ হয়তো বিজেপিকে ভোট দেবে, কিন্তু একটা বড় অংশ এবার তৃণমূলে শিফট হতে চলেছে। ভোট পার্সেন্টেজে আসছি, তোমার ওখানে ভোট পার্সেন্টেজ বাংলার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে ভোট দেবে। আমরা সমীক্ষায় পাচ্ছি 50% ভোট তৃণমূল একাই পাচ্ছে। তোমার ওখানে তৃণমূল কত শতাংশ ভোট পাবে? আমার ধারণা, আপনারা সমীক্ষা করেছেন জানেন, আমি সবে প্রচার পর্ব শুরু হয়েছে, এখনো ডোর টু ডোর ক্যাম্পেইন করি, র্যালি করি। ভোট যত এগিয়ে আসবে প্রচারের উত্তাপ বাড়বে, তারপর বলা যাবে। আমার ধারণা বিজেপিও তার জামানতটা বাঁচাতে পারবে তো। আচ্ছা, বিজেপি জামানত রাখতে পারবে না? আমার ধারণা। আচ্ছা, এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগলো। তোমাকে এবার একটা তথ্য দিয়ে রাখি। ডোমজুরটাকে আমরা বিশেষ নজর দিয়ে এসেছি নির্বাচনের অনেক আগে থেকে, সেটা তুমিও জানো, তুমি আমাদের স্টুডিওতে এসে ইন্টারভিউ দিয়েছো। তুমি একই সাথে বিধায়কের পদ এবং একই সাথে জেলা পরিষদের পদ, দুটো সামলাতে গিয়ে অসুবিধায় পড়বে না? দেখুন, যদি কাজ করে তার কোনোটাই অসুবিধা হয় না। কাজ করা তো উন্নয়নের লক্ষ্যে, দুটোই আমার উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত করে দেবে। তাতে আমার উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হয় বলে আমি মনে করি। অসাধারণ উত্তর। আমরা বেশিক্ষণ আটকাবো না, এখন প্রচারের সময়। তবে একটা কথা, এবার ব্যক্তিগত কথায় আসি। একটু রুটিনটা তো চেঞ্জ হয়েছে জীবনের, মানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সকালবেলা মানে থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত খাওয়া দাওয়া কি করছে এই গরমের মধ্যে? একদম নর্মাল খাওয়া দাওয়া বাড়িতে, যেমন বাঙালির মাছের ঝোল ভাত, সেরকম আজও তাই। আচ্ছা, মানে খাবার রুটিনে কোনো চেঞ্জ না, হয়নি? কিছু চেঞ্জ করিনি। তবে যেহেতু একটু বেশি সময় দিতে হচ্ছে, ঘুমের সময়টা কমে আসছে, চেষ্টা করছি লাইট খাওয়া দাওয়া করা। আর এমনি রাতের ঘুমটা কতক্ষণে হচ্ছে? ঘুমের স্প্যানটা একটু কমেছে, এটা তো স্বীকার করতে হবে। এত মানুষ আসে তাদের সাথে মিলিত হতে, তারপর নির্বাচনে একজন প্রার্থীর কিছু অফিসিয়াল কাজ থাকে, সব মিলিয়ে তারপর গুরুত্বপূর্ণ মানুষ যারা, আমি যখন প্রচারে থাকি আমার সাথে যোগাযোগ করেছে ফোনে, আমি তাদের ফোন অ্যাটেন্ড করতে পারিনি। আমি চেষ্টা করি রাত্রে ফিরে তাদেরকে কল ব্যাক করে তাদের কথাগুলো জানার, শোনার, এবং সেই মতো করতে গিয়ে একটু দেরি হচ্ছে। ঘুমের সময়টা কমে এসছে। আগে যেটা 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাতে হয়, সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা এসে দাঁড়িয়েছে। আমি দর্শকদের জানাই, এরকমই যেদিন তাপস মাইতি টিকিট পেলেন, অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলাম, উনি ফোন ধরেননি। প্রায় মধ্যরাতে ফোন করে বলছেন, হ্যাঁ দাদা এবার বলো। তো বুঝতে পারলাম প্রেশারটা কোন লেভেলে। এটা তাপস মাইতির একটা বিরাট গুণ, যে প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করেন, ধরতে না পারলে আবার রিং ব্যাক করেন। বহু নেতারা আজকাল এটা করেন না, কিন্তু তাপস মাইতি এতটাই মাটির মানুষ যে প্রত্যেকের ফোন ধরেন এবং ফোন ঘুরিয়ে করেন যদি ফোন ধরতে না পারেন। তুমি তো জেলা পরিষদে কাজ করেছো, মানে একদম গ্রাসরুটে নেমে, এবং তুমি গ্রাসরুটেরই কর্মী, বলা যায় বুথ কর্মী থেকে আজকে তুমি প্রার্থী হয়েছো। কেমন লাগছে, এই জার্নিটা কেমন ছিল? দেখুন, প্রথমে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে আমি নাম ঘোষণার পর থেকে প্রায় 2-2.5 হাজার ফোন কল একসাথে সেদিন এসেছিলো। এত মানুষের সাথে মিলতে হয়েছিল, আমি ফোন ধরতে পারি, এত ফোন কল ব্যাক করা সম্ভব হয়নি। তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি, অনেকের মেসেজেরও উত্তর দিতে পারিনি। ভুল বুঝবেন না, আগামী দিনে নিশ্চিতভাবে প্রত্যেকেরই ফোন আমি এখনও নিজেই ধরি এবং প্রত্যেকে কল ব্যাক করি। আর আমি একজন বুথের কর্মী, সেটাই বলছি। আমার পরিচয় আজও যারা আমাকে চেনেন জানেন, আমি পূর্ত কর্মাধ্যক্ষ পরিচয় দিতে আমার গর্ববোধ হয় না। আমার গর্ববোধ হয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে। পোস্টার মারতাম, দেয়াল লিখতাম, দেয়াল রং করতাম, ব্যানার লাগাতাম। সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় প্রার্থী করেছেন। তাই দলটা যদি কেউ নিঃস্বার্থভাবে করে, দল যদি সত্যিকার অন্তর দিয়ে নিষ্ঠার সাথে দল করা যায়, প্রত্যেকটা কর্মীর মধ্যে আগামী দিনে বিরাট সম্ভাবনা কাজ করবে। আমি দর্শকদের একটা কথা বলি, যেহেতু আমি নিজেও হাওড়া জেলার বাসিন্দা এবং হাওড়া জেলার প্রচুর মিটিং মিছিল অ্যাটেন্ড করেছি, তৃণমূলেরও করেছি। আমি তাপস মাইতিকে দেখেছি মিছিলের একদম শেষ দিকে ধীরে ধীরে আর মানে হেঁটে যেতে, এবং মানে একদম বাহুল্য মেদহীন একজন মানুষ বলে দেখেছি আমি। মানে সেই মানুষটি যে দেওয়াল লিখতো, যে পোস্টার লাগাতো,
যে মিছিলের একদম শেষ সারিতে হাঁটতো। এখন তো পাড়ার নেতাও ব্যানারের আগে হাঁটে, কিন্তু আমি তাপস মাইতিকে দেখেছি যে একদম শেষের দিকে দু একজন পরিচিতের সাথে কথা বলতে বলতে স্লোগান দিতে দিতে হেঁটে যাচ্ছেন। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। তো আমি এই কারণেই তাপসকে বললাম যে তাপস মাটির মানুষ, যে কোনো রকম বাহ্যিক আড়ম্বর ছাড়া জীবনযাপন, এবং মানে যেটাকে বলবো যে হাওড়া জেলায় যতগুলো সৎ তৃণমূল কর্মী আছে তাপস তাদের মধ্যে অন্যতম। আমি ডোমজুড়ে তাপসকে বেছে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিজেই ধন্যবাদ জানাবো, ধন্যবাদ অভিষেক ব্যানার্জিকেও জানাবো, আর ধন্যবাদ জানাবো তোমার অঞ্চলের মানুষগুলোকে যারা এভাবে আজকে ঝাঁপিয়ে পড়েছে তোমার নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে। তুমি এমএলএ হয়ে প্রথম কি কাজ করবে? প্রথম আমার একটা স্বপ্ন আছে, যেটা আমি আমার দলনেত্রী এবং আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব। ডোমজুড় বিধানসভা এমন একটা বিধানসভা যেখানে একটা হসপিটাল নেই। একটা ডোমজুড়ের মানুষের জন্য একটা ডেডিকেটেড হসপিটাল আমি আমার দলের কাছে নির্বাচনের পর সরকার গঠন হলে, চতুর্থ মামাটি মানুষের সরকার গঠন হলে আমার প্রথম আবেদন থাকবে ডোমজুড়ের জন্য একটা হসপিটাল তৈরি হোক। সেকেন্ড একটা দাবি থাকবে, আমার আবেদন থাকবে যাতে ডোমজুড়ের মানুষ খুশি হবে যে প্রকল্পটা, ডোমজুড় এমন একটা বিধানসভা যেখানে একটা ডিগ্রি কলেজও নেই, সেটাও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন থাকবে। আইন শৃঙ্খলার ব্যাপারে কি ভাবছো? মাঝে মাঝে আইন শৃঙ্খলার অবনতি হয় ডোমজুড় এবং এলাকায়। অনেক ডেভেলপ হয়েছে আইন শৃঙ্খলা আমাদের কমিশনারেট হওয়ার পর। এখনও কয়েকটা থানা একটু বিশাল বড় এরিয়া, সেগুলো আরও ভেঙে নতুন ছোটো ছোটো স্থানে থানা হওয়ার প্রয়োজন আছে। সেগুলো দেখুন, আমি পঞ্চায়েত মেম্বার থেকে তো আমার পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছি, মানে প্রশাসনিক কেরিয়ার। বিধানসভায় নিয়ম কানুন কীভাবে কী করতে হয় আমার জানা নেই, কিন্তু সুযোগ পাই নিশ্চয়ই আমার এলাকার মানুষের যে প্রচারের মধ্যে গিয়ে যে দাবিগুলো পাবো সেগুলোকে আমি পর্যায়ক্রমে আমি তুলে ধরব। এবং আমার যারা বিধানসভায় আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই পৌঁছাবো এই বিশ্বাস আছে, এবং আমার যারা জেলার বা পরিচিত সিনিয়র নেতৃত্ব যারা বিধানসভায় যাবেন তাদের থেকে আগে শিক্ষা গ্রহণ করব বিধানসভা এলাকার মানুষের দাবিগুলোকে কিভাবে তুলে ধরতে হয়। তুমি কল্যাণ ঘোষের নামটা বললে না। আমি দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের সবাই নেতৃত্ব, কর্মী, সহকর্মী, আলাদা করে কি ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুল প্রতীক, এর বাইরে বোধহয় কিছু নেই। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, ডোমজুড়ের মানুষের বিরাট আশা ভরসা লক্ষ্য করছি, তোমাকে ঘিরে বিরাট উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আমাদের সাংবাদিকেরা তোমাদের সাথে যোগাযোগ রাখছেন, তোমরা নিজেরাও দেখছো। এই উন্মাদনা, এই প্রত্যাশার পারদ এতটাই, এটা পূরণ করতে না পারাটা কিন্তু একটা মানে নির্ঝরের স্বপ্নভঙ্গ হবে। তো এই ব্যাপারে কি তুমি খুব সাবধানী হয়ে চলতে চাইছো? দেখুন, উন্নয়ন করার জন্য সরকারি পরিকাঠামোর মধ্য থেকে আমার সর্বোচ্চ লেভেলের চেষ্টা থাকবে মানুষের প্রত্যাশা পূরণের। একজন জনপ্রতিনিধি 100 জন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন না, কিন্তু আমার লক্ষ্য থাকবে তাদের সাথে প্রতিনিয়ত নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে তাদের বক্তব্যটা শুনে তাদেরকে সঠিক পথটাকে বলে দেওয়া। আপনারা শুনলেন একদম অকপটভাবে, মানে যেভাবে কথা বললেন, আপনারা কথা শুনেই বুঝতে পারছেন ইনি খুব বানিয়ে টানিয়ে কথা বলতে পারছেন না বা পারেন না। একদম সোজা সাপটা, যেটা মনে সেটাই মুখে আসে। এইরকম একজন মানুষ জনপ্রতিনিধি হলে নিঃসন্দেহে ডোমজুড়ের মানুষের উপকারী হবে, লাভবান হবেন তারা। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তাপস মাইতি। আমাদের এনকারেজারের শুভেচ্ছা রইল তাপসকে। তাপস, অনেক ধন্যবাদ। নমস্কার। আমি ডোমজুড়ের প্রতিটি নাগরিকের কাছে আমার আবেদন থাকবে, আপনারা মামাটি মানুষের উন্নয়নের পক্ষে আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, যাতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি, এবং আপনারা প্রত্যাশা পূরণ যাতে করতে পারি তার জন্য প্রতিদিন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ।